প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী মণ্ডলী, আপনারা জানেন গত বছরের 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস প্রবাস জীবন যাপন করে তিনি একটা দীর্ঘ জার্নির পরে হজরত শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন। এর মাত্র 4 দিন পর 30শে ডিসেম্বর বিএনপির কাণ্ডারি তথা এদেশের সাধারণ মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ভোর 6টায় 30শে ডিসেম্বর ইন্তেকাল করেন। 31 ডিসেম্বর, মাত্র একদিন পর 31শে ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয়। এটি ছিল আর একটি ঐতিহাসিক ঘটনা। প্রথম ঐতিহাসিক ঘটনা 25শে ডিসেম্বর 2025 জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন। অনেক দিন সমালোচনা হয়েছে, কেন তারেক জিয়া দেশে আসেন না, এই নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হয়েছে। যে যার মতো করে যে যেভাবে পারছে তার বিরুদ্ধে সমালোচনা করেছে। বিশেষ করে যারা অপোজিশনে ছিল, যারা অপোজিশনে আছেন, তারা তার খুঁত ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। যা হোক, শেষ মুহূর্তে তিনি একটা ঘোষণার মাধ্যমে 25শে ডিসেম্বর তিনি সত্যি দেশে ফিরে আসেন। অনেকেই ভাবতেই পারেনি। একদিন আগেও 24শে ডিসেম্বর পর্যন্ত অনেকেই ভাবতেও পারেনি, ঠিক আছে, হয়তো তারেক জিয়া দেশে ফিরবেন না, কিন্তু তিনি সত্যি 25শে ডিসেম্বর দেশে ফিরে আসলেন এবং রাজস্বিকভাবে তার যে প্রত্যাবর্তন এটা ইতিহাসের একটা মাইল ফলক হিসেবে থাকবে। প্রিয় সুধীমণ্ডলী, আমরা জানেন 25শে ডিসেম্বর উনি যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন, তিনি প্রথমেই মাটি ছুঁয়ে এদেশের মাটির গন্ধ শুকে নেন। তার বহুদিনের বিদেশ অবস্থান, তিনি প্রায় 17 বছর 3 মাস পর দেশে প্রত্যাবর্তন করেন। এই যে এতদিন তিনি যেভাবে দেশকে ছেড়ে যেভাবে কাটিয়েছেন, দেশকে তিনি ভুলে থাকতে পারেননি। তিনি প্রতিনিয়ত দেশের কথা ভেবেছেন। তার বক্তৃতায়, তার সেমিনারে, বিভিন্ন অনুষ্ঠানে তিনি দেশের কথা উল্লেখ করেছেন। যাই হোক, একটি বিশেষ মুহূর্তে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এটা নিয়ে অনেক সমালোচনা হয়। যারা সমালোচনা করে তারা সবসময় সমালোচনা করে, কিন্তু ইতিমধ্যেই সেই সমালোচনার উপযুক্ত জবাব তিনি দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা,
তিনি যখন এয়ারপোর্ট থেকে নামলেন, আগে তিনি মাটির গন্ধ নিলেন। এরপর দীর্ঘ যাত্রার পরে তিনি যখন এদেশের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য একটা বিশেষায়িত বাসে উঠে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন তার প্রায় দীর্ঘ 3 ঘন্টা লেগেছিল। এরপর তিনি পূর্বাঞ্চলের 300 ফুট এরিয়ায় গিয়ে একটি মঞ্চে বক্তব্য দেন। এই বক্তব্যটি ছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত বক্তব্য। তিনি মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য শুরু করেন, সেটি ছিল তার ভীষণ, সেটি ছিল তার মিশন। তিনি কারো নামে বদনাম করেননি, সমালোচনা করেননি, কারো বিরুদ্ধে অভিযোগ তিনি করেননি। তিনি তার ভীষণের কথা বলে গেছেন, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সেখানে একটি সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি তার অ্যাম্বিশন প্রকাশ করেছেন। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং তার 1963 সালে কি 64 সালে তার বক্তৃতায় একটি ডায়লগ দিয়েছিলেন। সে ডায়লগটি ছিল, I have a dream। তিনি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি নিজেও বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। আমরা জানি 1960 সালের দিকে আমেরিকাতে কালোদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, বাসে উঠলে তাদেরকে সিটে বসতে দেওয়া হতো না, এরকম একটা সময় গেছে। যা হোক, তিনি এসবের বিরুদ্ধে কথা বলতেছিলেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার I have a dream তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। তিনি আত্মায়ের হাতে নিহত হন। একই কথা জনাব তারেক জিয়া 25শে ডিসেম্বর পূর্বাঞ্চলের 300 ফিট এরিয়ায় তিনি ঘোষণা করেন, I have a plan। মার্টিন লুথার কিং বলেছিলেন, I have a dream, এবং আরও কয়েকটি শব্দ। কিন্তু তারেক জিয়া আরেকটু অগ্রসর হয়ে বললেন, I have a plan। ড্রিম আর প্ল্যানের ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে। মানুষ স্বপ্ন দেখে, ড্রিম সেটাই মানুষ যেটা স্বপ্ন দেখে। আর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যেসব কাজ করি সেটা হলো প্ল্যান। ড্রিম হলো দীর্ঘস্থায়ী, অনেকদিন সময় লাগে যে কেউ একটা ড্রিম দেখতে পারে, স্বপ্ন দেখতে পারে। কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করে দেখার জন্য যে প্রক্রিয়া লাগে সেটাই হলো প্ল্যান। তারেক জিয়া একটা প্ল্যান দেখেছেন মানুষের জন্য, এদেশের মানুষের জন্য। তিনি একটা ভীষণ নিয়ে আসছেন। দীর্ঘ 17 বছর পরে কয়েকটি ভীষণ নিয়ে এসেছেন।
তিনি 25 ডিসেম্বর যে অভূতপূর্ণ মানুষের ভালোবাসা পেয়েছেন, এমনও ভালোবাসা এর আগে কেউ পেয়েছে বলে আমার জানা নেই। দেশের মানুষ গ্রাম থেকে, বিভিন্ন মফস্বল শহর থেকে তারা 24 ডিসেম্বর চলে এসেছিল। কেউ অনেকেই মঞ্চের কাছে রাত যাপন করেছে। ঢাকা শহরের অলিতে গলিতে, বিভিন্ন হোটেলে, বাসা বাড়িতে এসে ঠাঁই নিয়েছে। 25 ডিসেম্বর সকাল থেকে সারা রাস্তা কোনো ঠাঁই ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না। লক্ষ লক্ষ জনতার মাঝে তিনি কুশল বিনিময় করেছেন। তিনি বক্তৃতায় যেসব কথা বলেছেন, কোনো আক্রোশিকতা ছিল না, অতীতের কোনো বিভেদ, অতীতের কোনো সমালোচনা, কুৎসা, ইভেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধেও, শেখ হাসিনার নামটিও তিনি উচ্চারণ করেননি। তিনি কি করতে চান, কি করে দেখাতে চান, তার ভীষণ কি, তিনি তার বক্তৃতায় তুলে ধরেছেন। এদেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছে, যেভাবে তাকে আবার গ্রহণ করে নিয়েছে, এটি ছিল দেখার মতো, এটি ছিল একটা শিক্ষণীয় বিষয়। এরপর মাত্র 4 দিন পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন। 31 ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয়। এই উপমহাদেশের, ভারত উপমহাদেশ, এই সাবকন্টিনেন্ট থেকে প্রতিটা দেশের প্রতিনিধি এসে জানাজা অংশগ্রহণ করেছে। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেও সমবেদনা জ্ঞাপন করেছেন, তারেক জিয়ার সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। সেদিনই মানুষ এই বিদায় বেলায় বেগম খালেদা জিয়াকে যেভাবে মানুষ ভালোবেসে জানাজায় শরীক হয়েছে, এটা অকল্পনীয়। ইতিহাসে এমনটি আর কখনো ঘটেনি। বিশেষ করে একজন মেয়ে জানাজায় এত বিপুল সংখ্যক মানুষ কখনো পৃথিবীতে কোথাও উপস্থিত হয়েছে বলে জানা নেই আমার। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ইন্তেকাল করেন, তাকে যখন হত্যা করা হয়, তাকেও মানুষ ভালোবেসে একটানা 40 দিন তার নামে মানুষ প্রতিবাদ পাঠ করেছে, শোক প্রকাশ করেছে। তৎকালীন আমলে 1981 সালে তার জানাজা 20 লক্ষের অধিক লোক সমবেত হয়েছিল, তাকে শেষ বিদায় জানিয়েছিল। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জমায়েত। বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে মানুষ যেভাবে সাড়া দিয়েছিল, যেভাবে ছুটে এসেছিল প্রাণ প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য, এটিও একটি ইতিহাস হয়ে থাকবে। দোয়া করি মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। শহীদ প্রেসিডেন্টকেও জান্নাতুল ফেরদৌস দান করুন। আশা করি তারেক জিয়ার নেতৃত্বে এই দেশ আবার ঘুরে দাঁড়াবে। আবার আমরা একজন অভিভাবক পেয়েছি, তার নেতৃত্বে আমার দেশ সুন্দরভাবে পরিচালিত হবে।
এই প্রত্যাশা করি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।